সালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আবারও তোমাদের সামনে তোমাদের বিজ্ঞানের পরিবেশ ও বাস্তুতন্ত্র এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের কি যা যা দরকার সবকিছু আজকে আমরা একদম A to Z সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসটা শুরু করার আগে বলে রাখা ভালো, তোমরা যারা ক্লাস 8 আছো তোমরা কি আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করছো? কারণ আমাদের এই ওয়ান শট ক্লাসগুলোর সম্পূর্ণ সব PDF কিন্তু হচ্ছে আমাদের ওইখানে সেভ থাকবে, আমাদের ওয়েবসাইটে থাকবে। এবং একই সাথে তোমাদের জন্য সাজেশন PDFও কিন্তু আমরা বানাচ্ছি, সেগুলোও কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি বলে দেই, তোমরা হচ্ছে লিখবা itsedulive.com, itsedulive.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে রেজিস্টার করবা। প্রথমে তোমরা রেজিস্টার করে লগইন করবা। লগইন করে তোমরা হচ্ছে আমার একটা আলাদা ভিডিওই আছে যেখানে হচ্ছে আমি বলেছি তোমরা কিভাবে ওয়েবসাইটে যাবা, আমাদের ইউটিউবেই তোমরা পাবা। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দেই। আমাদের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য বাস্তুতন্ত্র জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে তোমার সহজ কথায় আমরা যদি বলতে পারি, পরিবেশের যত অজীব জীব উপাদান আছে, অজীব উপাদান বলতে বাতাস, তাপমাত্রা, সূর্যের আলো, তারপর হচ্ছে আদার্স যেই জিনিসগুলো আছে, জলীয় বাষ্প, এই সব কিছুর সাথে জীব কিভাবে রিলেটেড, মানে পরিবেশ আর জীবের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হচ্ছে মেইনলি বাস্তুতন্ত্র। তাহলে সংজ্ঞাটা কি? যে কোনো একটা পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান, মানে একজন আরেকজন থেকে বেনিফিট হওয়ার যে প্রক্রিয়া, সেইটার মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে সেইটাকে আমরা বলি বাস্তুতন্ত্র। ঠিক আছে, বাস্তুতন্ত্রের উপাদান মেইনলি কয়টা তাহলে আমরা বুঝলাম? অজীব উপাদান আছে, জীব উপাদান আছে। জীব উপাদানগুলো হচ্ছে মানে যাদের জীবন আছে, আর অজীব উপাদান যেগুলো হচ্ছে জড় পদার্থ, কোনো প্রকার জীবন নাই। তাহলে দেখো এখানে একটা ফ্লোচার্ট দিয়ে সবকিছু বলে দেওয়া হয়েছে। অজীব উপাদানগুলোকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি আছে? অজৈব উপাদান আর হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান মানে কোনগুলা? যেগুলা হচ্ছে জীবদেহের বাইরে থেকে আসে, এগুলোর সাথে জীবের কোনো সম্পর্কই নেই। আর কিছু উপাদান আছে যেগুলো আসে জীবদেহ থেকে বের হয়, জীবদেহ থেকে নিঃসৃত হয়, এগুলা হচ্ছে আমাদের জৈব উপাদান। জৈব উপাদান কিন্তু মানে আবার এরকম না যে এরা জীবিত, এরা কিন্তু জীবিত না, এরা হচ্ছে জীবদেহ থেকে বের হওয়া পদার্থ, এই কারণে এদেরকে বলা হয় জৈব উপাদান। আর এরা হচ্ছে অজৈব উপাদান, এগুলো হচ্ছে পরিবেশের মধ্যে পাওয়া যায়, এদেরকে জীবদেহ থেকে পাওয়া যায় না। অজৈব উপাদান বা ভৌত উপাদানের মধ্যে কি কি আছে ভাইয়া? খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা। আর জৈব উপাদান কোনগুলা? এই যে আমরা একটা জীবন্ত একটা মানুষ, কিন্তু আমরা যখন মারা যাব আমাদের দেহ কি পচে যাবে না? পচে গেলে আমাদের মাংস, এগুলা কি পরিবেশে পুষ্টি আকারে, উদ্ভিদ কি এগুলাকে কিন্তু পুষ্টি হিসাবে গ্রহণ করে। এই যে আমাদের দেহের ভেতরের মাংসপেশি, তারপর আদার্স যেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা দিয়ে উদ্ভিদ যেহেতু একটা পুষ্টি হিসেবে গ্রহণ করতে পারে, এই কারণে এইগুলা হচ্ছে আমার জৈব উপাদান। ইভেন আমাদের যে বর্জ্য পদার্থ, গরু থেকে যে বর্জ্য পদার্থ বের হয়, ধরো গরুর যে মল, এই মলটা কি একটা জৈব উপাদান, কারণ এটা জীবদেহ থেকে বের হচ্ছে। আর জীব উপাদান কোনগুলা, মানে কাদের প্রাণ আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা উৎপাদক। উৎপাদক অলওয়েজ হচ্ছে সবুজ উদ্ভিদ, যত সবুজ উদ্ভিদ আছে সবাই হচ্ছে উৎপাদক। উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ। যত ধরনের সবুজ উদ্ভিদ আছে সবই হচ্ছে উৎপাদক, কারণ এরা খাবার তৈরি করে। উৎপাদক মানে কি? তারা খাবার উৎপাদন করে। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে খাদক বা ভক্ষক, মানে যারা খাদ্য খায়, যারা হচ্ছে এই যে উৎপাদক হচ্ছে খাবার তৈরি করতেছে, সেই খাবারগুলা যারা খাচ্ছে তাদেরকে বলা হয় খাদক বা ভক্ষক। আর আলটিমেটলি সবার লাস্টে এটা হচ্ছে বিয়োজক। বিয়োজক হচ্ছে সকল প্রাণী তো এক সময় মারা যাবে, মারা গেলে তাদেরকে তো হচ্ছে এই যে ভাঙতে হবে, ভাঙ্গার জন্য মানে তারা যখন মাটিতে যাবে, এই যে দেহ, পচা গলা দেহ, এগুলা কিভাবে হয়? এগুলা হয় বিয়োজকের মাধ্যমে। এদের দেহে যত শক্তি আছে, যত পুষ্টি উপাদান আছে, এগুলো আবার পরিবেশে ফিরাইয়া দেওয়ার কাজটা করে এই বিয়োজক। বিয়োজক কোনগুলো আছে ভাইয়া? বিয়োজক হচ্ছে যত ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে বিয়োজক। ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কি ভাইয়া? এরা হচ্ছে বিয়োজক। খাদকের মধ্যে আবার তিনটা স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক। ঠিক আছে, উৎপাদক তাহলে কি? উৎপাদক হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং সূর্যের আলোর উপস্থিতিতে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার তৈরি করে। উৎপাদক তাহলে কোনগুলা? সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমেই কিন্তু এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমেই কিন্তু হচ্ছে
শর্করা জাতীয় খাবার কিন্তু এরা তৈরি করতে পারে, ঠিক আছে। এদের উপর কিন্তু বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল থাকে, ঠিক আছে। খাদক কারা? খাদকটা হচ্ছে যারা হচ্ছে খাবার খাচ্ছে, মানে উৎপাদক যে খাবার তৈরি করতেছে এগুলোকে ভক্ষণ করছে, তারাই হচ্ছে খাদক। এই খাদকগুলো 3টা স্তরে আমরা ভাগ করতে পারি। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? যারা হচ্ছে উৎপাদককে খাবার হিসেবে খায়। সহজ কথা বলতে গেলে যারা ঘাস লতা পাতা খায়। ঘাস লতা পাতা কারা খায়? গরু, ছাগল, এরা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তরের খাদক যারা হচ্ছে এই যে গরু ছাগলকে খায়, মানে প্রথম স্তরের খাদককে যারা খায় তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। কারা আছে? মানুষ, ব্যাঙ, পাখি। এখন তোমার মনে হতে পারে ব্যাঙ কি গরু ছাগল খায়? না, ব্যাঙ হচ্ছে ঘাস ফড়িং খায়। ব্যাঙ ঘাস ফড়িং খায়। ঘাস ফড়িং আবার কি খায়? পাখিও আবার ঘাস ফড়িং খায়। ঘাস ফড়িং কি খায়? ঘাস ফড়িং ঘাস থেকে রস সংগ্রহ করে। তাহলে মানুষ, পাখি, ব্যাঙ এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রাণী। আর যারা আবার এই দ্বিতীয় শ্রেণীর প্রাণী কেউ খায়া বাঁচে তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর প্রাণী। কি কি বলতে পারি আমরা? বাঘ, একটা নাম, সহজ নাম হচ্ছে বাঘ। বাঘ মানুষ কেউ খায়, আবার বাঘ হচ্ছে হরিণ কেউ খায়, তো এরকম আর কি। এরপরে বাস্তুতন্ত্রে বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে সহজ কথায় বলতে গেলে যারা হচ্ছে বিভিন্ন প্রাণীর মৃত্যু হইলে তাকে পচায়া একদম পুরো তার মাংস, তার দেহের, আমার দেহের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে না, এখন আমি যদি মারা যাই তাহলে আমার এই পুষ্টিগুলা তো পরিবেশে আবার ফেরত যাবে। এই পুষ্টিগুলো আবার ফেরত যাবে কিভাবে? বিয়োজক হচ্ছে আমার দেহকে হচ্ছে হচ্ছে সে পচাবে, মানে সে আমার দেহের ভেতর যাবে, দায়া দেহের মধ্যে বিভিন্ন জিনিস ভাঙবে, ভাঙা সেখান থেকে পুষ্টি পদার্থগুলো মাটিতে আবার ফিরিয়ে দিবে। তখন ওই মাটিটা হচ্ছে হিউমাস সমৃদ্ধ। জৈব সারের নাম শুনছো না তোমরা? ওই জৈব সারগুলা উদ্ভিদ তখন আবার পুষ্টি পদার্থ হিসেবে গ্রহণ করতে পারবে। তো এই পচনের কারণে মৃতদেহগুলা মাটির সাথে হচ্ছে সহজে মিশে যায়, তখন পরিবেশও সুন্দর থাকে এবং একই সাথে উদ্ভিদ আবার ওই পুষ্টি পদার্থটা হচ্ছে কিন্তু গ্রহণ করতে পারে। অণুজীবকে বিয়োজক বলা হয় কেন? অণুজীব কোনগুলা? অণুজীব মানে হচ্ছে সহজ কথা বলতে গেলে আমরা ব্যাকটেরিয়া, ছত্রাক, কিছু ছত্রাক আছে যারা অণুজীব। সহজ কথায় বলতে গেলে অণুজীব মানে হচ্ছে যাদেরকে অণুবীক্ষণ দিয়ে দেখতে হয়, যেই সব জীবকে অণুবীক্ষণের সাহায্যে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। তার মানে যেই সব প্রাণীকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে তারাই হচ্ছে অণুজীব। এরা হচ্ছে মৃতদেহ থেকে তাদের খাবার গ্রহণ করে এবং এইসব বর্জ্য পদার্থ মৃতদেহ থেকে, এই দেখো একটা মানুষ পচতে 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 কি রকম অবস্থা হইতে পারে, আলটিমেটলি সে তার শরীর থেকে যত পুষ্টি পদার্থ আছে সবকিছু কিন্তু মাটিতে মিশে যায় এবং এইসব বর্জ্য বিয়োজিত হয়ে মাটিতে বা পানিতে মিশে দেয়। এই মিশে যাওয়া উপাদান উদ্ভিদের পক্ষে, তখন উদ্ভিদ মাটিতে মিশে গেছে এই পুষ্টি উপাদানগুলা, তখন কি উদ্ভিদ তো মাটি থেকেই গজায়, এই উদ্ভিদ তখন এইটাকে আবার খাবার হিসেবে গ্রহণ করতে পারে। যেহেতু অণুজীব হচ্ছে এইগুলাকে ভাঙতেছে, দেখো ওই ফার্স্টে এইরকম ছিল, পরে মাংসপেশিগুলো আরো নরম হইতেছে, এগুলা ক্ষয় হইতেছে, ক্ষয় হইতে 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 হাড্ডি হয়ে গেছে একদম। যেহেতু তারা ভাঙতেছে জিনিসগুলা, এই কারণে এদেরকে বলা হয় বিয়োজক, ঠিক আছে। সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? উৎপাদক, খাদক, বিয়োজক নাকি পরিবর্তক? উৎপাদক, কারণ তারা খাবার তৈরি করে। নিচের কোনটা বিয়োজক? বিয়োজক কোনগুলা? আমি একটু আগে তোমাদেরকে বলছি, যত ধরনের ব্যাকটেরিয়া আছে অণুজীব জাতীয় সেগুলা হচ্ছে ইয়ার মধ্যে পড়বে। আচ্ছা, এখন দেখো একটা সিকিউ দেওয়া আছে তোমাদের জন্য। ঈদের ছুটিতে দীপ্তি চাচার সাথে সুন্দরবন বেড়াইতে গেল। বনে ঘুরতে গিয়ে তার চোখে পড়লো সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা অনেক উদ্ভিদ। সে বাঘ দেখতে না পেলেও বনমোরগ, বানর, হরিণ এগুলো তার নজর কেড়েছে। দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলোকে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করো। আমি সহজভাবে বলি, উদ্ভিদটা কি ভাইয়া? একটু আগে বলছি, উৎপাদক। এবং এই যে বানর, হরিণ, তারপরে বনমোরগ, এরা কি মাংসাশী প্রাণী? এরা তো তৃণভোজী প্রাণী, তার মানে এরা গাছ লতা পাতা এগুলা খেয়ে বাঁচে। তাহলে এরা কারা? এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। এখন তুমি লিখতে পারবা না, একটু আগে তোমাদেরকে বর্ণনা পড়াইছি, তুমি হচ্ছে সুন্দর করে লিখে দিবা, বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত হয়ে গেছে না? এরা প্রথম স্তরের খাদক, ওরা হচ্ছে উৎপাদক। এরপরে বলছে উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা। বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা মানে সম্পর্কযুক্ত কিনা সেটা যাচাই করো। বাস্তুতন্ত্রে সম্পৃক্ত বলতে আসলে এখানে যেটা বুঝাইছে, তুমি এখানে একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে যে উদ্দীপকের যে উদ্ভিদ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে বাঘের কথা বলা হয়েছে। বাঘ কি হবে? বাঘ হচ্ছে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তরের খাদক, তুমি বলতে পারো দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, উদ্দীপকের উদ্ভিদ প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত কিনা। সম্পৃক্ত মানে হচ্ছে সম্পর্কযুক্ত কিনা।
সম্পর্কযুক্ত তো অবশ্যই, তুমি কিভাবে লিখবা এটা সম্পর্কযুক্ত কিনা, কারণ বনের মধ্যে অনেক উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলাকে খাবার হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক, এইভাবে প্রথম স্তরের খাদক উৎপাদকের সাথে রিলেটেড। আবার এই বনমোরগ, বানর হরিণ এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে বাঘ। তার মানে একটা আরেকটার সাথে কি সম্পর্কিত না? তার মানে আমি যদি বলি তাহলে সবুজ উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করতেছে ধরলাম হরিণ, হরিণকে খাবার হিসেবে গ্রহণ করতেছে হচ্ছে বাঘ। তার মানে কি এইটা হচ্ছে কি সম্পর্কযুক্ত হচ্ছে না? এই কোশ্চেনের আনসার তুমি ঠিক এইভাবে দিতে পারো যে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, কারণ একজন আরেকজনকে খাবার হিসেবে গ্রহণ করতেছে। উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করতেছে প্রথম স্তরের খাদক, আবার প্রথম স্তরের খাদককে খাবার হিসেবে গ্রহণ করতেছে তোমার বাঘ। ঠিক আছে, ওকে। তারপরে আসো বাস্তুতন্ত্রের প্রকার। বাস্তুতন্ত্র কয় ধরনের হইতে পারে? জলজ, স্থলজ, মানে পানির মধ্যে এক ধরনের কিছু বাস্তুতন্ত্র থাকবে, আর কিছু বাস্তুতন্ত্র হবে স্থলের মধ্যে। পানির মধ্যে কি কি আছে? ফ্রেশ ওয়াটার মানে স্বাদু পানির মধ্যে, মেরিন সমুদ্রের মধ্যে। আরেকটা আছে তন্দ্রা রিজিয়ন। তন্দ্রা রিজিয়নটা হচ্ছে বরফ অঞ্চলগুলো আছে না, অ্যান্টার্কটিকা, তারপর হচ্ছে আদার্স যে বরফ অঞ্চলগুলো, সাইবেরিয়া অঞ্চল, ওই জায়গাগুলোতে তন্দ্রা। আর স্থলজ কোনগুলা? মরুভূমি, বন, তারপর ঘাস যেগুলা জায়গায় আছে সেই সব জায়গায় হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র দেখা যায়। বাংলাদেশে বনভূমি অঞ্চলকে আমরা দুইটা, মানে বনের অঞ্চলগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিলেট, পার্বত্য চট্টগ্রামে দেখা যায় যেটা, আর একটা হচ্ছে খুলনায় সুন্দরবনের অঞ্চল দেখতে পাওয়া যায়, মানে ম্যানগ্রোভ ফরেস্ট, লবণাক্ত ভূমির বন। জোয়ার ভাটার কারণে সুন্দরবন অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি। সুন্দরবনটা কি বঙ্গোপসাগর ঘেঁষে অবস্থিত, তাহলে সাগরের পানি লবণাক্ত। এই কারণে ওই সাগরের মধ্যে কি হয়? প্রচুর পরিমাণে জোয়ার ভাটা হয়। এই জোয়ার ভাটার কারণে এই মাটিতে প্রচুর পরিমাণে পানির হচ্ছে আগমন হয়, এই কারণে ওই মাটিগুলা লবণাক্ত হয়। এই লবণাক্ত হওয়ার কারণে এইখানে যেই গাছগুলা জন্মে, সুন্দরী গাছ, গরান গাছ, কেওড়া গাছ, এই সবগুলা গাছে কিন্তু লবণাক্ত পানি সহ্য করার মতনই এরা ক্ষমতা থাকে। ঠিক আছে, এই বনটাকে, সুন্দরবনের বনটাকে কি নামে ডাকা হয়? ম্যানগ্রোভ বন বা লবণাক্ত ভূমির বন। আর এদের মাটিগুলা যেহেতু অনেক কর্দমাক্ত থাকে, আর উদ্ভিদের মূলগুলা নরমালি কি থাকে? মাটির নিচে থাকে। নরমালি আমরা যদি একটা উদ্ভিদ আঁকাই, ধরো এইটা একটা উদ্ভিদ, এখন এই উদ্ভিদের মাটি, এটা হচ্ছে মাটি, এদিক দিয়ে হচ্ছে ইয়ে থাকে, এদিকে হচ্ছে গাছ ধরলাম, এইদিকে হচ্ছে শিকড়, তাই না? এখন ম্যানগ্রোভ ফরেস্টে কি হয়? মাটিগুলা প্রচুর পরিমাণে কর্দমাক্ত থাকে এবং মাটিগুলোর মধ্যে লবণাক্ত পানি অনেক বেশি থাকে। তো লবণাক্ত পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ তো খুব কম থাকে, তাহলে মূলগুলা অক্সিজেন কই থেকে পাবে? মূলগুলা তখন করে কি, ম্যানগ্রোভ ফরেস্টের মূলগুলা মাটির উপরের দিকে হচ্ছে তারা শ্বাসমূল তৈরি করে, মাটির উপরের দিকে তারা উঠে আসে। মাটির উপরের দিকে উঠে আসলে তখন এইটাকে আমরা বলি শ্বাসমূল। শ্বাস নেওয়ার জন্য তারা হচ্ছে মূলগুলা মাটির উপরে উঠে আসে। যেহেতু এইখানে প্রচুর পরিমাণে লবণ জমে আছে, লবণাক্ত পানিতে তো এত অক্সিজেন থাকে না, তাহলে মূলগুলা অক্সিজেন কই থেকে পাবে? কারণ তাদের তো শ্বসন হইতে হবে, কন্টিনিউয়াস তাদের শ্বাস প্রশ্বাস নেওয়া লাগতেছে, কোষগুলা বাইচা থাকার জন্য কন্টিনিউয়াস শ্বাস প্রশ্বাস নেওয়া লাগতেছে। তো এই বায়ু পাওয়ার জন্য, বাতাস পাওয়ার জন্য তারা হচ্ছে শ্বাসমূল বের করে নিয়ে আসে, খারাপভাবে মাটির উপরে উঠে আসে। ঠিক আছে, উদ্ভিদের মূল মাটির নিচে থাকে না, বরং খারাপভাবে উপরের দিকে উঠে আসে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। কি কি গাছ আছে? সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা। ঠিক আছে, গোলপাতার ঘর কিন্তু অনেক কমন। ওকে, তারপরে এখানে বিভিন্ন, এই বনের প্রথম স্তরের খাদক কোনগুলা? পাখি, মুরগি, হরিণ, বুঝাই যাচ্ছে। বানর, কচ্ছপ এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, তাই না? বানর, কচ্ছপ, সারস এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের মধ্যে আছে বাঘ, শূকর, এগুলা। এই সবের মধ্যে শূকর হচ্ছে সর্বভোগ। শূকর সর্বভোগ মানে কিছু শূকর আছে যারা হচ্ছে মাংসাশীও হয়, আর কিছু শূকর আছে যারা হচ্ছে তৃণভোজীও হয়। মানে শূকর হচ্ছে তৃণভোজী এবং মাংসাশী দুইটাই হয় দেখে এদেরকে সর্বভোগ বলা হয়। মানুষও কিন্তু সর্বভোগ প্রাণী, কারণ মানুষ একই সাথে শাকসবজিও খায়, আবার একই সাথে মাংসও খায়, এই কারণে মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। ঠিক আছে, তারপরে আসো সুন্দরবনের বাস্তুতন্ত্র। সুন্দরবনের বাস্তুতন্ত্র, এই যে এই বাস্তুতন্ত্রটাই কিন্তু তোমাদের একটু আগে উদ্দীপকে বলা ছিল, এইটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। যত উদ্ভিদ আছে সব উদ্ভিদ উৎপাদকের মধ্যে পড়বে। তারপর পোকামাকড়, পাখি, মুরগি এরা হচ্ছে প্রথম স্তরের খাদকে পড়বে, এবং দ্বিতীয় স্তরের খাদক যারা আছে বানর, কচ্ছপ, সারস এটা পড়বে। বাঘ, শূকর হচ্ছে তৃতীয় স্তরের খাদক। সর্বভোগ প্রাণী হচ্ছে শূকর, যারা হচ্ছে প্রথম স্তরের খাদকও খায় আবার উৎপাদকও খায়, মানে যারা হচ্ছে একই সাথে মাংসাশী। সর্বভোগ মানে হচ্ছে মাংসাশী
প্লাস তৃণভোজী, মানে তারা একই সাথে মাংসাশী একই সাথে তৃণভোজী। এরপরে আসো জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রকে আমি একটু আগে দেখাইলাম তিনটা ভাগে ভাগ করা যায়, পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। ব্যাখ্যা করার কিছুই নাই, যেখানে বাস্তুতন্ত্রটা পুকুরের মধ্যে যা যা কিছু আছে সবকিছু নিয়ে যা, সেটাই হচ্ছে পুকুরের। আর বড় নদীতে যেগুলা নদ নদীর, আর সমুদ্রের মধ্যে যে মাছ পরিবেশের যেই বাস্তুতন্ত্র সেগুলো সমুদ্রের বাস্তুতন্ত্র। এখন পানির যে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদকটা কে হবে? জলজ বাস্তুতন্ত্রের মধ্যে ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটনটা কি? ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে ক্ষুদ্র শৈবাল, ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান শৈবাল, এরা হচ্ছে পানিতে থাকে। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান শৈবাল হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তোমরা যদি দেখো পানির উপরে শৈবালের একটা শ্যাওলার একটা লেয়ার পইরা থাকে, ওই পুকুরের পানিগুলাতে দেখবা সবুজ একটা লেয়ার, ওইগুলাই হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান শৈবাল। ঠিক আছে, আণুবীক্ষণিক উদ্ভিদ, এগুলো হচ্ছে আণুবীক্ষণিক। কি কি থাকে? যেমন কচুরিপানা থাকে, কিছু শাপলা, এরা হচ্ছে মেইনলি ফাইটোপ্লাঙ্কটন। এদেরকে আসলে বলা যায় না এরা আণুবীক্ষণিক না, শাপলা আসলে আণুবীক্ষণিক না, এরা মেইনলি, তুমি সহজভাবে মনে রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ওকে, আর হচ্ছে জুপ্লাঙ্কটন আছে কিছু। ঠিক আছে, জুপ্লাঙ্কটন এরাও কিন্তু ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, এরা কিন্তু উৎপাদক না। জুপ্লাঙ্কটন কারা? জুপ্লাঙ্কটন হচ্ছে ফাইটো। ফাইটো ওয়াটার মানে হচ্ছে, ফাইটো ওয়াটার মানে কি? ফাইটো ওয়াটার মানে হচ্ছে উদ্ভিদ। ফাইটো ওয়াটার মানে হচ্ছে উদ্ভিদ। আর জু ওয়াটার মানে কি ভাইয়া? জু ওয়াটার মানে হচ্ছে প্রাণী। আর প্লাঙ্কটন তো হচ্ছে প্লাঙ্কটন। প্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। বুঝা গেছে? এই জুপ্লাঙ্কটন গুলা কিন্তু ফাইটোপ্লাঙ্কটনকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে, এরা কিন্তু প্রথম স্তরের খাদক জুপ্লাঙ্কটন। ঠিক আছে, জুপ্লাঙ্কটন হচ্ছে আবার উৎপাদক হিসেবে, মানে এরাও কিন্তু হচ্ছে উৎপাদক হইতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে স্বাদু পানির মধ্যে তোমার একটা উদাহরণ দেওয়া আছে। স্বাদু পানির মধ্যে উৎপাদক কে হবে? জলজ কীটপতঙ্গ। নরমালি উৎপাদক আসলে ফাইটোপ্লাঙ্কটনই তোমরা দিবা, এখানে জুপ্লাঙ্কটন দেওয়া। জুপ্লাঙ্কটন হচ্ছে আসলে প্রথম স্তরের খাদকের মধ্যে পড়ে, তোমরা ফাইটোপ্লাঙ্কটন দিবা। জলজ যে ছোট ছোট কীটপতঙ্গ গুলো আছে, ছোট ছোট মাছ আছে, ঝিনুক আছে, শামুক আছে, এইগুলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, এইগুলাকে খায়, ফাইটোপ্লাঙ্কটনকে খাওয়ার হিসেবে গ্রহণ করে। ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে এরা। ঠিক আছে, কারণ এরা উৎপাদককে খাবার হিসেবে গ্রহণ করতেছে, তাই এরা কি প্রথম স্তরের খাদক। আবার এই কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক, এদেরকে যারা খায় তারা কোন স্তরের খাদক হবে? দ্বিতীয় স্তরের খাদক। কে কে আছে? বড় মাছ, ব্যাঙ। আর এদেরকে আবার যারা খাচ্ছে, বড় মাছ ব্যাঙকে যারা খাচ্ছে, কচ্ছপ, বক, সাপ, এইগুলা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আর বিয়োজক কারা তাহলে? যত ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে। এই যে মাছগুলা, সাপগুলা, এরা যে আছে, এরা যখন মারা যাবে এদেরকে ভাঙবে কে? এদের শরীরগুলাকে ভাঙে এদের পুষ্টিগুলা আবার উৎপাদকের কাছে ফেরত দিবে কে? বিয়োজকগুলা। ওকে, কোনটি সুন্দরবনের সর্বভোগ? শুকর, একটু আগে আমরা পড়লাম। জলজ বাস্তুতন্ত্র কত প্রকার? সমুদ্রের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, 3 প্রকার। শ্যাওলা, ক্ষুদ্র জলজ প্রাণী, পুঁটি মাছ, বড় মাছ। উদ্দীপকের জীবগুলো ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করো। চিত্র তোমরা অঙ্কন করতে পারবা না? ধরো এইটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে তুমি একটা পানির লেয়ার দিলা, এইদিকে হচ্ছে কতগুলা শৈবাল আঁকায় দিলা, সবুজ রঙের শৈবাল দিলা। ধরো এইদিকে কিছু শৈবাল দিলা, এইদিকে কিছু শৈবাল দিলা, এইদিকে কিছু শৈবাল দিলা, সবুজ রঙের কিছু শৈবাল দিলা। তারপর ক্ষুদ্র জলজ প্রাণী, পুঁটি মাছ, ক্ষুদ্র শ্যাওলার পরে ক্ষুদ্র জলজ প্রাণী কোনগুলা? ক্ষুদ্র জলজ প্রাণীগুলাই হচ্ছে জুপ্লাঙ্কটন। ঠিক আছে, কয়েকটা জুপ্লাঙ্কটন আঁকায় দিবা। তোমাদের বইয়ে এটার চিত্র কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। পুঁটি মাছ আঁকাইবা, একটু পুঁটি মাছটা ছোট করে আঁকাবা, আর কতগুলা বড় মাছ আঁকাবা। বড় মাছগুলা হচ্ছে তোমার। এখন পরের কোশ্চেনে বলছে উদ্দীপকে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে? তুমি চিন্তা করো তো, ধরো ছোট মাছের সংখ্যা অনেক বেশি বাইরে গেছে। ঠিক আছে, ছোট মাছের সংখ্যা অনেক বেশি বাইরে গেছে। এখন ছোট মাছগুলা কাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে ভাইয়া বলো তো? ছোট মাছগুলা খাবার হিসেবে গ্রহণ করে ক্ষুদ্র জলজ প্রাণীকে। এখন ছোট মাছ যদি অনেক বেশি বাইরে যায়, তাহলে ক্ষুদ্র জলজ প্রাণীর পরিমাণ কি কমে যাবে না? কারণ সে তো খাবার, এত বেশি প্রাণী মাছ খাবার হিসেবে এইগুলারে গ্রহণ করতেছে, তাহলে এইগুলা শেষ হয়ে যাবে এক সময়।
তাহলে ক্ষুদ্র জলজ প্রাণী যদি শেষ হয়ে যায় তাহলে তুমি বলো তো শেওলা কি পুঁটি মাছের খাবার? পুঁটি মাছ কি শেওলা খাইতে পারবে? খাইতে পারবে না। তাহলে পুঁটি মাছ তখন কি হবে? শেওলা যেহেতু পুঁটি মাছ খাইতে পারতেছে না, তাহলে পুঁটি মাছ আবার ক্ষুদ্র জলজ প্রাণী তো শেষ, তাহলে পুঁটি মাছও হচ্ছে আর কোনো খাবার নাই পুঁটি মাছের, তাহলে পুঁটি মাছও এক সময় হচ্ছে নিঃশেষ হয়ে যাবে খাবারের অভাবে। এখন পুঁটি মাছ যদি খাবারের অভাবে শেষ হয়ে যায় তাহলে বড় মাছ কি হবে? পুঁটি মাছ খাবারের অভাবে শেষ, তাহলে বড় মাছও এক সময় শেষ হয়ে যাবে পুঁটি মাছ না পায়া। বুঝতে পারছো? তার মানে কোনো একটা ছোট মাছের সংখ্যা যদি বাইরে যায় তাহলে পুরা জলজ বা পুরা বাস্তুতন্ত্রটাই আসলে তোমার মানে ব্যালেন্স হারায় ফেলবে, পুরাটাই নষ্ট হয়ে যাবে। তাই আসলে কোনো একটা বাস্তুতন্ত্রে কোনো প্রাণীর সংখ্যা হুট করে বাইরেও যায় না, কমেও যায় না, বরং একটা ব্যালেন্সের মধ্যে রাখলে তোমার বাস্তুতন্ত্রটা স্বাভাবিক থাকে। এইখানে দেখো পুকুরের বাস্তুতন্ত্র, এই যে এই চিত্রটাই আঁকাবা তোমরা, এই চিত্রটাই আঁকাবা, চিত্র পুকুরের বাস্তুতন্ত্র, এই চিত্রটাই তোমরা আঁকাবা। ঠিক আছে? চিত্র এ এর অনুপস্থিতিতে কি সমস্যা হবে? এ কি? এ হচ্ছে উৎপাদক। এখন তুমি বলো খাবার তৈরি করার মানুষই নাই, তাহলে খাবারটা পাবে কই থেকে? তাহলে এ যদি না থাকে তাহলে খাবার কোনোদিন ওই খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে, এই যে এইখানে যদি এইটাই না থাকে, এর মাধ্যমে খাবারটা আসলে মেইনলি তৈরি হইতেছে, এর উপর পুরা সবাই নির্ভরশীল। কারণ এই যদি না থাকে তাহলে পুরা খাদ্য শৃঙ্খলই নষ্ট হয়ে যাবে। বুঝা গেছে? চিত্র বি এর সংখ্যা বেড়ে গেলে বাস্তু সংস্থাটির অবস্থা কি হবে? এই যে এই কোশ্চেনটা বড় মাছ, বিটা হচ্ছে বড় মাছ। এখন তুমি এই যে এইটার সাথে মিলাও, বড় মাছ যদি বেশি বাইরে যায় তাহলে পুঁটি মাছের সংখ্যা আস্তে আস্তে কমে যেতে থাকবে, কারণ বেশি বেশি বড় মাছ বেশি পুঁটি মাছ খাইতে থাকবে, পুঁটি মাছ শেষ হয়ে যাবে। কারণ পুঁটি মাছ যদি শেষ হয়ে যায়, বড় মাছ তো জলজ প্রাণী খাইতে পারবে না, কারণ তার খাবার এইটা না, তার খাবার হচ্ছে পুঁটি মাছ। যখন সে এইটা খাইতে পারতেছে না তখন স্বাভাবিকভাবে বড় মাছও শেষ হয়ে যাবে, নিজের মানে তার সংখ্যা বাড়ার কারণে একসময় সেই নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে? সো বাস্তুতন্ত্র তখন নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স। এখন আসো খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল সহজ কথায় বলতে গেলে এই যে এইটা একটা খাদ্য শৃঙ্খল, পুষ্টি পদার্থ বা পুষ্টি খাবার একজন থেকে আরেকজনের মধ্যে যে যাচ্ছে এইটাকে আমরা একটা শৃঙ্খল আকারে সাজাইতে পারি, সেইটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। দেখো খাবার তৈরি করতেছে শেওলা, শেওলা থেকে খাবার যাইতে খাচ্ছে ক্ষুদ্র জলজ প্রাণী, তার থেকে খাবার খাচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ থেকে খাবার খাচ্ছে বড় মাছ। এইভাবে যে খাবারগুলা মানে পুষ্টি পদার্থ প্রবাহিত হচ্ছে এইটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। এই যে দেখো ঘাস থেকে খাবার, ঘাস খাবার তৈরি করতেছে, ঘাসের খাবার খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল। এইটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য জালটা কি? এইরকম কতগুলা খাদ্য শৃঙ্খল একসাথে হয়ে একটা পরিবেশের মধ্যে তো একটা খাদ্য শৃঙ্খল থাকে না। ধরো তুমি যদি সুন্দরবনে যাও, সুন্দরবনে কি খালি স্থলজ বাস্তুতন্ত্র আছে? ওইখানে তো অনেকগুলা খাদ্য শৃঙ্খল আছে। এরকম কি মাত্র এই 4টা মানুষ প্রাণী কি ওইখানে আছে? ওইখানে অসংখ্য প্রাণী আছে। এখন অসংখ্য প্রাণী অসংখ্য ভাবে বাস্তু মানে খাদ্য শৃঙ্খলের সাথে রিলেটেড। তাহলে অনেকগুলা খাদ্য শৃঙ্খল একসাথে মিলিত হয়ে, একাধিক খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে একটা বড় খাদ্য জাল তৈরি করে। এইটা এখানে দেখাইছে। দেখো প্রথমে এইটা একটা খাদ্য শৃঙ্খল, আবার এইটা একটা খাদ্য শৃঙ্খল। দেখছো 2-3টা খাদ্য শৃঙ্খল, এখানে অনেক কয়েকটা খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করছে। খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের সংযুক্তি দেখো এখানে সেম জিনিস দেখাচ্ছে, খাদ্য এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে বাজ পাখির কাছে যাইতেছে, আবার এখান থেকে ইঁদুর খাইতেছে, এইটা একটা খাদ্য শৃঙ্খল, আবার এইটা একটা খাদ্য শৃঙ্খল, আবার এইখান থেকে এইটা একটা খাদ্য শৃঙ্খল, এইটা থেকে এইটা একটা খাদ্য শৃঙ্খল। দেখো এখানে কতগুলা 4-5টা খাদ্য শৃঙ্খল কিন্তু এখানে কানেক্টেড। এই 4-5টা খাদ্য শৃঙ্খল একসাথে আমরা বলতেছি কি? খাদ্য জাল। এই 4-5টা খাদ্য শৃঙ্খলকে একসাথে আমরা খাদ্য জাল বলি। এইখানে তোমাদের জন্য খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালের কতগুলা উদাহরণ দেওয়া আছে। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে সহজ কথায় খাদ্য শক্তিগুলা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে যে স্থানান্তরের প্রক্রিয়া, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর খাদ্য জাল কি? খাদ্য শৃঙ্খল কতগুলো একসাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। আর এরা হচ্ছে সরল একমুখী, মানে পুষ্টি পদার্থটা একমুখী বরাবর, আর এটা হচ্ছে জটিল বহুমুখী, বিভিন্ন দিক বরাবর থাকে। আর সংখ্যা হচ্ছে সাধারণত একটাই পথ থাকে, এদের পথ অনেকগুলা থাকে, কারণ দেখো এটা কত বড় হয়, তাহলে এটা অনেক দিক থেকে মিলিত হয়। এখানে দেখো এটা অনেক সাইড থেকে মিলিত হচ্ছে, পথ অনেকগুলা। এটার উদাহরণ শক্তি প্রবাহ শুধুমাত্র একদিকে শক্তি প্রবাহিত হয়, আর এটার শক্তি প্রবাহ বিভিন্ন দিকে হতে পারে। আর খাদ্য শৃঙ্খলটা কম স্থিতিশীল,
কারণ কি, কারণ এটা তো ছোট, এটা জাস্ট তুমি একটা অংশ, পরিবেশের একটা অংশকে তুমি এখানে তুলে আনছো। কিন্তু খাদ্য জাল হচ্ছে অনেকগুলা খাদ্য শৃঙ্খল একসাথে মিলিত হয়ে পরিবেশটাকে একটা ব্যালেন্সে রাখতে সাহায্য করে। কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? চিন্তা করো, সর্বপ্রথম কোনটা থাকতে হবে অলওয়েজ খাদ্য শৃঙ্খলে? উৎপাদক অলওয়েজ প্রথমে থাকবে, এরপরে প্রথম স্তরের খাদক, উৎপাদক প্রথম স্তর, তারপরে থাকবে দ্বিতীয় স্তর, তারপরে থাকবে তৃতীয় স্তর। এইটা হচ্ছে সিরিয়াল। উৎপাদক সবার প্রথমে থাকতে হবে। এখন দেখো তো, উৎপাদক সবার প্রথমে কার কার আছে? ঘাসের আছে, ঘাসের আছে। এখন বাঘ কি ঘাস খাইতে পারে? বাঘ কিন্তু কখনো ঘাস খাইতে পারে না। হরিণ ঘাস খেতে পারে। তাহলে সঠিক আনসার হচ্ছে সি। নিচের কোন খাদ্য শৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়? বেশি শক্তি ব্যয় হবে বড় খাদ্য শৃঙ্খল। সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খল যেটা, বড় খাদ্য শৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়। যত বড় খাদ্য শৃঙ্খল তত বেশি শক্তি হয়। তাহলে বড় খাদ্য শৃঙ্খল কোনটা? এইটা। তাহলে বেশি শক্তি ব্যয় হবে এইটাতে, ডিতে। তারপরে আসো একটা সিকিউ আসছে, ঘাস পতঙ্গ 1 নাম্বার একটা ইয়া দিছে, আর হচ্ছে তোমার 2 দিছে হচ্ছে আরেকটা ইয়া, কত প্রাণীগুলো। আচ্ছা, উদ্দীপকের চিত্র এক্স এর বর্ণনা দাও। চিত্র এক্স কি? একটু আগে আমি বলছি, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। জলজ বাস্তুতন্ত্র। খাদ্য জাল তৈরি করতে 1 ও 2 উভয়েরই প্রয়োজন রয়েছে। প্রবাহ চিত্র সহ ব্যাখ্যা করো। খাদ্য জাল তৈরি করতে কি 1 ও 2 উভয়েরই প্রয়োজন আছে না? কারণ এইটা জাস্ট কি একটা খাদ্য শৃঙ্খল। তাহলে একটা খাদ্য শৃঙ্খল দিয়ে কি খাদ্য জাল হবে? তাই না, হবে না। তার মানে হচ্ছে এদের সবাইকে নিয়ে ঘাস, ঈগল, খরগোশ, তার মানে ঘাস, খরগোশ, ঈগল, এটা একটা খাদ্য শৃঙ্খল। ঘাস, আমি যদি বলি ঘাস ওর খরগোশ, তারপর ঈগল, আবার হচ্ছে ঘাস, ইঁদুর, ইঁদুরকে খায় হচ্ছে সাপ। এখন তোমরা এইটাকে কানেক্ট, এই দুইটা খাদ্য শৃঙ্খলকে এটার সাথে কানেক্ট করতে পারবে না? দেখো, এই যে এই সাপটা, এইটা তার মানে হচ্ছে ইঁদুরকে খায় হচ্ছে সাপ, এইটার সাথে কানেক্ট হয়ে গেল। আবার এই খরগোশকে খায় ঈগল, কানেক্ট হয়ে গেল না? তাহলে কি আমি 3টা খাদ্য শৃঙ্খলকে কি একটার সাথে কানেক্ট করে দিলাম না? তার মানে এখন 2-3টা খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়েছে, 3টা খাদ্য শৃঙ্খল। তাহলে এখন আমি কি বলবো? এটাকে খাদ্য জাল বলবো। তোমরা এখানে খাদ্য জালটা আইকায় দেখাই দিবা, যে ঘাস, পতঙ্গ, ব্যাং, সাপ, ঈগল দিলা। ব্যাং, সাপ, ঈগল দেওয়ার পরে আমি যদি এইখান থেকে দেখি, আমি একটু সুন্দর করে লিখে দেই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা তো হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এখান থেকে দেখো, প্রথমে ঘাস আছে, এই ঘাসের থেকে কে খাবার গ্রহণ করতেছে? এখানে কিন্তু খরগোশ নেই, তাহলে খরগোশ। এই খরগোশকে কে খাবার হিসেবে গ্রহণ করবে? ঈগল। ঠিক আছে। আবার ঘাসকে কে খাবার হিসেবে গ্রহণ করতেছে? ইঁদুর। ইঁদুরকে কে খাবার হিসেবে গ্রহণ করতেছে? সাপ। তাহলে দেখো, এখানে 2-3টা খাদ্য শৃঙ্খল হইলো না? এইটা এখানে বুঝাইছে, তোমরা এই চিত্রটাই আঁকায় দিবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো শক্তির প্রবাহ। শক্তির প্রবাহ জিনিসটা হচ্ছে, আমি যদি একটু এই চিত্র থেকে দেখাই, শক্তির প্রবাহ মানে হচ্ছে সকল শক্তির উৎস কে? সূর্য। সূর্য থেকে শক্তিটা প্রথমে কোথায় স্টোর হয়? উৎপাদকে, কারণ উৎপাদক সরাসরি সূর্য শক্তি ইউজ করে খাদ্য, শর্করা জাতীয় খাবার তৈরি করে। উৎপাদক থেকে খাবার কার কাছে যায়? উৎপাদককে খাবার খায় তৃণভোজী প্রাণী, তাহলে শক্তি এরপরে তৃণভোজী প্রাণীর কাছে যায়। তৃণভোজী প্রাণীর কাছে মাংসাশী প্রাণীর কাছে যায়, কারণ এই তৃণভোজী প্রাণীকে মাংসাশী প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে। আবার সকল প্রাণী যখন মারা যায়, তখন এই উৎপাদক, তৃণভোজী সবাই যখন মারা যায়, তখন তারা সবাই শক্তি কারে দেয়? বিয়োজক। এই বিয়োজক করে কি তাদের মধ্যে যত শক্তি ছিল, এই শক্তিগুলাকে আবার পরিবেশে ফেরত পাঠায় দেয়। পরিবেশে ফেরত পাঠায় দেয়, মানে এই পরিবেশে ফেরত পাঠায় দেয় বলতে এটা নষ্ট হয়ে যায়। পুরাটাই হচ্ছে বিয়োজক থেকে। বিয়োজক তো এদেরকে ভাঙতেছে, এদেরকে ভাঙতে কি শক্তি লাগবে না? তখন এই শক্তিটা নষ্ট হয়ে যায়, অপচয় হয়। আবার এই যে আমি নিঃশ্বাস নিতেছি, শ্বাস নিতেছি, প্রতি শ্বাসে যেই শক্তিটা বের হচ্ছে, তাপ বের হইতেছে, এই তাপ আকারে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই উৎপাদক থেকে শ্বসন আকারে তাপ নষ্ট হচ্ছে, এই নষ্ট হচ্ছে মাংসাশী থেকে। এই শক্তি আমরা আর ফেরত পাবো না।
এই শক্তি, এই যে সূর্য থেকে যে শক্তিটা উৎপাদক পাইছিল, উৎপাদক শোষণের কারণে কিছু তাপ নষ্ট করে, শক্তি নষ্ট করে ফেলছে তাপের হিসাবে। আবার উৎপাদক যখন মারা যাবে তখন বিয়োজক তারে ভাঙতে গিয়া কিছু শক্তি নষ্ট করে ফেলবে। এইভাবে শক্তিগুলা, সবার শক্তি আলটিমেটলি পুরা শক্তিটা নষ্ট হয়ে যাবে। তার মানে সৌরশক্তি অলওয়েজ একমুখী প্রবাহ হয়, সৌরশক্তি কখনো সাইকেল চক্রাকারে প্রবাহিত হয় না। বুঝা গেছে বিষয়টা? মানে সূর্যের আলো থেকে যেই শক্তিটা আসতেছে, এই শক্তি আবার কখনো সূর্য আবার ফেরত পাবে না। এই শক্তি যে সে দিয়ে দিছে, এই শক্তি সবাই ইউজ করার পরে এটা সে পরিবেশে নষ্ট করে ফেলবে। বুঝতে পারছো? উৎপাদক হচ্ছে শ্বসন ক্রিয়ার মাধ্যমে হচ্ছে শক্তি নষ্ট করবে, আর সে যখন মারা যাবে বিয়োজক তখন তাকে ভাঙতে গিয়ে বাকি শক্তি নষ্ট করবে। আবার তৃণভোজী প্রাণী উৎপাদক থেকে যতটুকু শক্তি পাইছিল এই নষ্ট থেকে, সেইটা সে শ্বসন তো তারও হবে, তাহলে সেও কিছু শক্তি নষ্ট করবে। আবার বিয়োজক সে যখন মারা যাবে, বিয়োজক থেকে বাকি শক্তি নষ্ট হয়ে যাবে। আবার তৃণভোজী প্রাণী কিছু শক্তি তারে পাস করবে, ওই শক্তিটা শ্বসনের মাধ্যমে যাবে, আবার বিয়োজক ভাঙার কারণে শক্তি যাবে। তার মানে শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। শক্তির প্রবাহ একমুখী। ঠিক আছে? দেখো, উৎপাদকের মাধ্যমে উৎপাদক যেই শক্তিটা আসলে পাইছিল, এই শক্তি আর কখনো সৌরজগতে ফেরত যেতে পারে না। খাদকের দেহে সঞ্চিত শক্তি কিন্তু কোনোভাবেই, আর বিপরীত ভাবে খাদক থেকে উৎপাদকের, মানে আবার খাদকের দেহে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা আর কখনো উল্টা দিকে আর ফেরত আসে না, খাদক থেকে আবার উৎপাদকের দেহে কিন্তু কখনোই আসে না। এই কারণে শক্তির প্রবাহটা জাস্ট একমুখী হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা, এইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে কোনো একটা জীবের সংখ্যা যদি হুট করে বাইরে যায়, তাহলে কি পুরা বাস্তুতন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে, মানে জীবদেহের সংখ্যা কোনোটা বেশি বাড়া যাবে না, কোনোটা আবার বেশি কমাও যাবে না। কোনো জীব যদি বেশি কমা যায়, তখন অন্য আর একটা জীব খাবার পাবে না, কারণ সে ওই জীবের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। আবার কোনো একটা জীব যদি বেশি বাইরে যায়, তাহলে এক সময় সে নিজেই বিলুপ্ত হয়ে যাবে, কারণ তার তখন খাদ্যের সংকট দেখা দিবে। এই জিনিসটাই এখানে বুঝাইছে। সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা মনে রাখবা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে রাসায়নিক শক্তি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কোনটির উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে? সবজির উপর, মানে সবুজ গাছপালার উপর। ঠিক আছে? উদ্দীপকের 1 নং প্রবাহ চিত্রটি ব্যাখ্যা করো। 1 নং প্রবাহ চিত্রটি কি আছে? ঘাস আছে, ঘাস ফড়িং আছে, ব্যাঙ আছে, সাপ আছে। এটা তো ব্যাখ্যা করার কিছু নাই। ঘাস ফড়িং, ব্যাঙ আর সাপ, এটা কি ব্যাখ্যা করবা? ও সাপের পরে আবার ঈগল আছে, এটা ব্যাখ্যা করবা কিভাবে? এইটা হচ্ছে উৎপাদক, এইটা হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এইভাবে হচ্ছে প্রাণী সর্বোচ্চ স্তরের খাদক, এটা হচ্ছে তৃতীয় স্তর, আর এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। মানে ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ঈগল। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা স্তরকে ব্যাখ্যা করবো। উৎপাদক কাকে বলে, উৎপাদকের একটা ব্যাখ্যা দিয়ে দিবা। প্রথম স্তরের খাদক কারা? যারা উৎপাদককে খাবার হিসেবে খায়। দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরকে খায়, উদাহরণ সহ দিয়ে দিবা। পরস্পর সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত কিভাবে বলতো? সম্পর্কযুক্ত কারণ হচ্ছে এরাও উৎপাদক, এটাও উৎপাদক, তাহলে শুধু এইটার সাথে এইটার কানেকশন লাগাই দিবা, তাহলে কি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত না? দেখো, এটাও সাপ, এটাও সাপ, তাহলে দুইটা খাদ্য শৃঙ্খলা একসাথে যুক্ত করে দিয়া তুমি খাদ্য জাল একটা বানায় ফেললা। এটাও ঘাস, এটাও ঘাস, মানে উৎপাদক, দুইটাই উৎপাদক। তাহলে উৎপাদক থেকে খাবার খাইতেছে ইঁদুর, ইঁদুরকে আবার সাপ খাইতেছে, সাপকে আবার ঈগল খাইতেছে, আবার এইটা একটা খাদ্য শৃঙ্খল। তাহলে দুইটা খাদ্য শৃঙ্খল তুমি কিন্তু কানেক্ট করে দিবা, জাস্ট কানেক্ট করো। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা তোমাদেরকে চেষ্টা করেছি সবগুলা টপিক সুন্দর করে টাচ করার। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা যে ভাইয়া এই টপিকটা বুঝি নাই। আর আমাদের কিন্তু একটা মেসেঞ্জার কমিউনিটি আছে, এটা তোমাদের এই ভিডিওর কিন্তু কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো কমিউনিটিতে যুক্ত হয়ে যাও, তোমাদের যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। ক্লাস 8 তোমার পথ চলা সহজ করার জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তোমরাও আমাদেরকে সাপোর্ট দাও, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে ফেলো itsedulife.com। ওখানে তোমাদের জন্য ওয়ান শট ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো থাকবে এবং সকল স্লাইডগুলো দেওয়া থাকবে এবং তোমাদের জন্য গাইডলাইন ভিডিও কিন্তু আসবে। সো আসসালামু আলাইকুম, দেখা হবে আবার পরবর্তীতে।